ও কোথা থেকে খোঁজটা পেলো সেটাও আমি জানি না। হঠাৎ করে এসে আমার উপর চড়াও হয়ে গেল, আমাকে অ্যাটাক করলো। আপনাকে এখন ডাক্তার কি বলেছে? আমাকে ডাক্তার এই মুহূর্তে এখানে সেলাই করেছে, আর এই মুহূর্তে আমাকে সিটি স্ক্যান করতে বলেছে। আপনি কি পুলিশে কমপ্লেন করবেন? হ্যাঁ অবশ্যই, আমি এখান থেকে ডিসচার্জ হলে আমি অবশ্যই স্টেপ নেব। আমি জানিয়েছি আপনার আইপ্যাকের উচ্চ নেতৃত্বকে জানিয়েছি? আমি জানিয়েছি। তারা কিছু আশ্বস্ত করেছে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, তারা বলেছে আমি এফআইআর কপিটা তাদেরকে দিয়ে দিতে, বাকি স্টেপ তারা নেবে। আপনার নাম? আমার নাম পিকলু শেখ। যিনি মেরেছেন? সুমন খান। তিনি কী পদে আছেন? উনি 14 নম্বর ওয়ার্ডের যুব সভাপতি, তৃণমূল কংগ্রেস। ভাবুন, আমি এরকম কোনোদিন ভাবতে পারিনি। সেটা হচ্ছে তৃণমূল হারছে, আইপ্যাক মার খাচ্ছে। মারছেন সুমন খান আর মার খাচ্ছেন পিকলু শেখ, মারছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, মার খাচ্ছেন আইপ্যাকের কর্মী। এ সংকেত শুভ নয়, এ সংকেত ভালো নয়, এ সংকেত অত্যন্ত খারাপ। যেখানে সব লুটে পুটে খাবে আইপ্যাক, স্ট্র্যাটেজি দিত না এতদিন পর্যন্ত, তৃণমূল কংগ্রেসের সামনেই মুখোশ খুলে যাচ্ছে। দেখুন, প্রত্যেকটা দলেরই নিজের নিজের একটা স্ট্র্যাটেজি দেওয়ার একটা থাকে, একটা আইপ্যাকের মতো কোম্পানি থাকে। যেমন কংগ্রেসের রয়েছে গোলুমুলু, ছাড়া আরও রয়েছে বিজেপির রয়েছে নমো ভারত, সেরকম তৃণমূল কংগ্রেসের রয়েছে আইপ্যাক। তাতে ক্ষতি কি? ক্ষতি এইখানে যে কালো টাকা সাদা করার খেলাতে তৃণমূল কংগ্রেস সাইড কেটে বাদ হয়ে যাচ্ছে, আর যত খেলা আইপ্যাক আর আইপ্যাকের কর্মী করছে, তাহলে টিএমসি করবে কি? এবং সেই কারণেই দেখতে পাচ্ছি নদিয়া কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে, তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের সামনে বেধড়ক মারলেন সুমন শেখ, যিনি হচ্ছেন 14 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি। মেরেছেন আইপ্যাক কর্মী পিকলু শেখকে, মারলেন সুমন খান, মার খেলেন পিকলু শেখ। পিকলু শেখ মার খেয়ে বলছেন আমি ইমিডিয়েটলি আইপ্যাকের প্রধানকে জানিয়েছি, আমার যতটা যাবতীয় যা করার এফআইআরের কপি টপি আমি দিয়েছি। কিন্তু কোয়েশ্চেন যখন করা হয়েছে আপনি মার খেলেন কেন, কী করেছেন ভাই? কিছু করবেন তবে না। বেধড়ক মার মানে বাঁশ দিয়ে পেটানো হয়েছে, আর এমন পেটানো হয়েছে যে সিটি স্ক্যান করতে হবে মাথার। তো এই মার খাওয়ার কারণটা কি? তো বলছেন আমি নিজেই জানি না। বলছেন যে আগের দিন রাত্রে এই যুব সভাপতির সাথে আমার কথা হয়েছে ফোনে, তো সেখানে সমস্ত কিছু নর্মাল ছিল। আজকে তৃণমূল কংগ্রেসের কার্যালয়ের বাইরে যখন আমি আরেকজন ব্যক্তির সাথে কথা বলি, হঠাৎ করে কেমন যেন সুমন খান রেগে গেলেন, খেপে গেলেন এবং বেধড়ক মারতে লাগলেন বাঁশ দিয়ে। এবং সেই মার খেয়ে এখন শক্তিনগর জেলা হসপিটালে ভর্তি রয়েছেন এই পিকলু শেখ। আশা করছি আইপ্যাক ব্যবস্থা নেবেন না কি করবে সেটা তারাই জানে। কিন্তু আপাতত আমি দেখছি হারছে তৃণমূল আর মার খাচ্ছে আইপ্যাক। মানে এই কী পরিস্থিতি, যেখানে আইপ্যাকের কো ফাউন্ডার অ্যারেস্ট হতেই আইপ্যাকের কর্মীদের ওপর অ্যাটাক করা শুরু করে দিয়েছে অন্য কোনো দল নয়, তৃণমূল কংগ্রেস খোদ, যাকে এতদিন পর্যন্ত আইপ্যাক স্ট্র্যাটেজি দিয়েছে, প্ল্যান দিয়েছে, কিভাবে জিততে হবে সেটা বুঝিয়েছে, সেই কর্মী আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীর কাছে অ্যাট্যাক হচ্ছে। মানে তারা আজ নিতে পারছে না, আইপ্যাককে আর সহ্য করতে পারছে না। তারই রেজাল্ট আপনারা দেখলেন যে আইপ্যাকের কর্মীকে মারা হয়েছে। এখানেই শুধু আমি বলবো না যে ভাই এটাতে একটা খবর হলো যে আইপ্যাকের কর্মী মার খাচ্ছে, কিন্তু তার পাশে অবস্থা কেন বললাম আমি তৃণমূল কংগ্রেস হারছে, তারও রেজাল্ট মানে তার রিজন হচ্ছে এই অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল বৈঠক করেছেন মঙ্গলবার দিন। আর যে বৈঠকে তিনি কথা বলেছেন মালদা মুর্শিদাবাদ নিয়ে। আর আমরা এতদিন পর্যন্ত যা কথা বলছি রাজনৈতিক কি হবে, এসপার উসপার যাই কথা বলছি, বারবার আমরা দুটো জেলার কথা উল্লেখ করছি, যেটা হচ্ছে মালদা মুর্শিদাবাদ, যেখানে রিসেন্ট রাহুল গান্ধীও ভিজিট করে গেছেন আপনারা জানেন। এবং সেই জেলাকে নিয়ে অভিষেক ব্যানার্জি ভীষণ কনসার্ন, ভার্চুয়াল বৈঠকে বলেছেন যে দুটো জেলার মধ্যে যে কঠিন লড়াই হতে চলেছে তা কিন্তু আমাদের অস্তিত্বের লড়াই। আজ এটা আমি বলতে বাধ্য হলাম যে অভিষেক ব্যানার্জি ভার্চুয়াল বৈঠক নিচ্ছেন, জোশ তো দূর কি বাত, তিনি বলছেন যে আগামী 15 দিন আমাদেরকে কিন্তু অনেকের মানে অস্তিত্বের লড়াই হতে চলেছে, এটাতে আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে। তো অভিষেক ব্যানার্জির মতো নেতা যখন মুর্শিদাবাদ এবং মালদার কথা উঠতে এটা বলছেন যে আগামী 15 দিন কাজের ওপর আমাদের ভবিষ্যৎ নির্ভর করবে, তো ভবিষ্যৎ কিন্তু আমার আপনাদের নির্ভর করবে না। আমার আপনাদের ভবিষ্যৎ তো চপের দোকান, ঘুগনির দোকান। এটা নির্ভর করবে তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে, যাদেরকে বার্তা দিয়েছেন অভিষেক ব্যানার্জি যে ভাই 15 দিন তোমরা অ্যাক্টিভ হও, না হলে কিন্তু যা ঝড় আসতে চলেছে তা তোমরা সহ্য করতে পারবে না। অর্থাৎ ভবিষ্যৎ যদি ভালো করতে হয়, ভবিষ্যৎ যদি অনেকের মানে যাদের ভবিষ্যৎ নির্ভর করবে কিন্তু এই আগামী 15 দিন কতটা সে কাজ করছে তার উপর, তাহলে ভয় আছে বলেই না এই কথাটি বেরিয়েছে পেট থেকে, না হলে তো এই কথা বলতে পারতেন না। বলছেন যে ভাই কংগ্রেসকে মানে বলতে হবে মানুষকে যে কংগ্রেসকে যদি ভোট দাও তোমরা, তাহলে লাভ কিন্তু বিজেপির হবে। মানে
মানে সে নিজের দলের কথাও ভাবছে না, এবার ভাবছে যে ভোট যদি কংগ্রেসকে দাও তাহলে লাভ বিজেপির হবে এবং গ্রামে গ্রামে ছোট ছোট বৈঠক করতে হবে, মানুষের সাথে কানেক্ট করতে হবে, আর 15 দিন যদি তোমরা কাজ না করো তাহলে তোমাদের ভবিষ্যৎ খারাপ হতে চলেছে। তো টের অভিষেক ব্যানার্জিও পেয়ে গেছেন যে ভবিষ্যৎ কিন্তু খারাপ হতে পারে যদি আগামী 15 দিন সঠিকভাবে কাজ না করা হয়। আর তারই মধ্যে বলতে পারেন আইএএস রণধীর কুমার খেলে দিলেন এবং উনি এমন একটি পোস্ট করেছেন যে পোস্টে মমতা ব্যানার্জি খোদ তেলে বেগুনে জ্বলে উঠেছেন এবং বলেছেন যে বাকিরা ভুলে যেতে পারে, আমি ভুলবো না, বদলা তো আমি নেবই। কি বিষয় নিয়ে আমি জানাবো, কিন্তু তার আগে আমি 1 মিনিট সময় চেয়ে নিয়ে পরিচয় করে। মার্কেটুলস এটি একটি সেবি রেজিস্টার্ড ট্রেডিং অ্যাপ যেখানে মাত্র 99 টাকা প্ল্যাটফর্ম চার্জ লাগে লাইফ টাইমের জন্য। দেখুন আমি পিন দিয়ে লগ ইন করলাম, ফলো ট্রেন্ড অপশনে ক্লিক করেছি, এখানে প্রফিটেবল ট্রেডগুলি আপনারা দেখতে পাবেন। এখানে অনেক কম টাকা থেকে ট্রেড শুরু করতে পারবেন যেখানে অন্যান্য অ্যাপে 3 গুণ লাগে। স্টপ লস ফিচার্স রয়েছে যা আপনাকে অতিরিক্ত ক্ষতির হাত থেকে বাঁচাবে। এখানকার ব্রোকারেজ ইন্ডাস্ট্রি সব থেকে লোয়েস্ট ব্রোকারেজ। দেখুন আমার প্রফিট কিন্তু ট্রেন্ড হিসেবে মুভ করছে, আমি স্টপ ট্রেডে ক্লিক করলাম আর 1306 টাকা আমি প্রফিট বুক করতে পেরেছি। এখানে সব কমোডিটিজ আপনারা ট্রেড করতে পারবেন যেমন গোল্ড, সিলভার, ক্রুড অয়েল, ন্যাচারাল গ্যাস। সকাল 9টা থেকে রাত্রি 12টা পর্যন্ত এখানে ফ্রি রিকমেন্ডেশন পাবেন। একদিনে 11,850 টাকা, এক মাসে 70,468 টাকা এবং এক বছরে 5,03,940 টাকা প্রফিট বুক করা গেছে কোনো কমিশন ছাড়াই। ইতিমধ্যে 2 মিলিয়নের বেশি মানুষ মার্কেটুলস অ্যাপটি ডাউনলোড করেছে, লিঙ্ক আমি কমেন্টে আর ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি। সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্ব করুন। চলুন ভিডিওতে ফেরা যাক। যেমনটা আমি আপনাদেরকে বললাম যে মমতা ব্যানার্জি নিজে পোস্টটি দেখে, কার পোস্ট দেখে, ইনি হচ্ছেন দক্ষিণ কলকাতার জেলা নির্বাচনী আধিকারিক অর্থাৎ ডিইও আইএএস রণধীর কুমার। এনারও ইতিহাস রয়েছে আমি জানাবো, কিন্তু তার আগে পোস্টের কথা বলি। যে পোস্ট দেখে মমতা ব্যানার্জি খোদ স্টেজ থেকে বলেছেন যে আপনারা ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলবো না। বার্নলের কথা কাকে বলা হয়েছে আমি কিন্তু দেখে নেব, আমি কিন্তু বুঝে নেব, হিসাব নিয়ে নেব। মানে মমতা ব্যানার্জি খোদ থ্রেট করলেন। এবং আমি এবার পোস্টটি বলি। দেখুন পোস্ট করেছেন ডিইও কলকাতা সাউথ ইংলিশে, কিন্তু আমি আপনাদেরকে বলবো বাংলায়, কারণ তবেই আপনারা বুঝতে পারবেন যে এর গভীরতাটা, মানে যেহেতু বাংলা ইলেকশন না, বাংলায় বললে গভীরতা বুঝতে পারবেন যে ইনি পোস্টের মাধ্যমে কি বোঝাতে চেয়েছেন। শুনুন ভালো করে, দেখুন স্ক্রিনে আমি দেখাচ্ছি। বলছেন আমাদের সমস্ত মা, কাকা, বোন এবং ভাইদের কোনো ভয় ছাড়াই স্বাধীনভাবে ভোট দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে। অর্থাৎ এই ভোটে স্বাধীনভাবে যেন মা, ভাই, বোন, কাকা ভোট দিতে পারেন তাই আমন্ত্রণ জানাচ্ছেন। কিছু মানুষ এতে রেগে গিয়ে মনে মনে জ্বললেও আপনারা ভয় পাবেন না। অর্থাৎ স্বাধীনভাবে ভোট দিলে, একদম রিল্যাক্সের সাথে ভোট দিলে, ভয় কাউকে না পেয়ে ভোট দিলে কিছু কিছু মানুষের জ্বলবে, তাদের জ্বলে উঠবে, তেলে বেগুনে তারা জ্বলে উঠবে। তো কারা তেলে বেগুনে জ্বলে উঠবে সেটা নিশ্চয়ই আর বলতে হবে না, বুঝতেই পারছেন। বলছেন এখানে যে ভয় দেখানো লোক, গুন্ডা এবং অপরাধীরা সাবধান, নিজেদের সাথে পর্যাপ্ত পরিমাণে বার্নাল এবং বোরোলিন মজুত রাখুন, না হলে তাপ এতটাই বেশি হবে যে আপনারা ভেতর থেকে জ্বলে উঠবেন এবং সেটা সারা জীবন মনে থাকবে। অর্থাৎ আপনারা দেখবেন যে ফ্রিলি ইলেকশন হচ্ছে, আপনারা দেখবেন যে কোনো অশান্তি হচ্ছে না, বোম পড়ছে না, ঝামেলা হচ্ছে না, এবং যখন দেখবেন যে কোনো কোনো বুথে যেখানে অশান্তি হওয়া দরকার ছিল কিন্তু হতে পারছে না, সেখানে নর্মাল বুথ, মানে ভোট চলছে, নর্মাল মানুষ ভোট দিচ্ছে, নির্ভয় ভোট দিচ্ছে, তখন আপনারা তো তেলে বেগুনে জ্বলে উঠবেন। তো তার জন্য পর্যাপ্ত বার্নাল এবং বোরোলিন কিনে রাখুন। কিন্তু যদি কোনো গন্ডগোল হয়, এখানে এটাই বলতে চাইলেন যে না হলে যদি বার্নাল আর বোরোলিন যদি না কেনেন তাহলে এমন তাপ আপনারা খাবেন, মানে যেটাকে আইনের তাপ বলা হয়। এ তাপ সেই গরমের তাপ নয়, এ তাপ হচ্ছে আইনের তাপ। এমন তাপ খাবেন আপনারা যেটা সারা জীবন মনে রাখবেন। কাকে বলা হলো? গুন্ডা বাহিনীকে বলা হলো, দুষ্কৃতীদেরকে বলা হলো, যারা সন্ত্রাসী তাদের উদ্দেশ্যে বলছেন। কে বলছেন? ডিইও কলকাতা সাউথ। আর কি বলেছেন? আমরা আমাদের প্রিয় ভোটারদের পাশে আছি এবং তাদের আশ্বস্ত করছি যে ভারতের নির্বাচন কমিশন ইসিআইয়ের কথা বলেছেন, নিচের বিষয়গুলিতে দায়বদ্ধ। কি কি বিষয় দায়বদ্ধ সেটা একবার জেনে নিন। বলছেন যে কোনো হিংসা হবে না, কাউকে ভয় দেখানো যাবে না, কাউকে কোনো প্রলোভন দেওয়া যাবে না, কোনো ছাপ্পা হবে না, বুথ জ্যাম করা যাবে না, সোর্স জ্যামিং করা যাবে না, অর্থাৎ কিচ্ছুটি করা যাবে না। আমাদের এই কাজে যারা বাধা দেবে তাদের বিরুদ্ধে আইন কঠোর ব্যবস্থা নেবে। সেখানে বার্নাল বা বোরোলিন দিলেও কোনো কাজ হবে না। অর্থাৎ আমরা দায়বদ্ধ। আর ইলেকশনটা ঠিক যেটা ইসিআই সেট করেছেন, যেভাবে হবে, যা কাজ করতে দায়বদ্ধ সেই কাজেই হবে। তাতে যদি কারোর জ্বলে যায়, তাতে যদি কারোর খারাপ লাগে, তাতে যদি কারোর মাথা খারাপ হয়ে যায়, তার ঠেকা ডিইও নেবেন না, পুলিশ প্রশাসন নেবেন না। যদি সেই কাজে কোনো রকম বাধা দেওয়া হয় তাহলে আমরা কিন্তু এমন ব্যবস্থা নেব যে ব্যবস্থার জ্বলন এতটা হবে না যে বার্নাল বোরোলিন পর্যন্ত কাজে লাগবে না। মানে এ পুরো মিনিংফুল।
পুরো মিনিংফুল কথা এখানে বলেছেন এবং এখানে লিখে দিচ্ছেন যে ইতি ডিইও দক্ষিণ কলকাতা পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিক ভারতের নির্বাচন কমিশন, অর্থাৎ নিজের পরিচয়টিও ওপেনভাবে দিয়েছেন যে হ্যাঁ ভাই আমি লিখছি, আমি ডিইও, আমি কলকাতা সাউথ ডিইও জানিয়ে দিলাম যে কোনো রকম গুন্ডামি কোনো বুথে করা যাবে না, কারণ ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার করাতে আমরা দায়বদ্ধ। এবার ইনি হচ্ছেন সেই রণধীর কুমার আইএএস অফিসার, যিনাকে এসআইআর এর কাজে যখন ফার্স্ট আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর এর কাজ শুরু হয় তখন এনাকে এসআইআর এর অবজারভার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু মমতা ব্যানার্জির পছন্দ হয়নি, তাই ইমিডিয়েটলি কমিশনকে না জানিয়ে এনাকে সরিয়ে দেওয়া হয়, অর্থাৎ রণধীর কুমার সহ আরও 2 জন অফিসারকে সরিয়ে দেওয়া হয়। এবং যে বিষয়টাকে মানে আইনের লঙ্ঘন করা হিসেবে দেখে কমিশন সঙ্গে সঙ্গে বলেছিলেন যে আপনার এই যে ডিসিশন নিয়েছেন মমতা ব্যানার্জি যে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়ার, সেই ডিসিশনটাকে প্রত্যাহার করতে হবে এবং এই অফিসারকে নিজের জায়গায় ফিরিয়ে দিতে হবে। লাস্ট 18 মার্চ 2026 থেকে ইনি দক্ষিণ কলকাতার মুখ্য নির্বাচনী আধিকারিক হিসেবে কাজ করছেন। অর্থাৎ যদি আমি বলে থাকি যে এনাকে নিয়ে আসলে কি বুঝলাম, আমরা এটাই বুঝলাম যে এনার ভাবমূর্তি প্রথম থেকেই স্বচ্ছ ছিল, এনার হিস্ট্রি রয়েছে, এনার ভাবমূর্তি প্রথম থেকেই স্বচ্ছ ছিল এবং এসআইআরে যেহেতু নাম বাদ হয়েছে তাই রাজনৈতিকভাবে এনার নাম বেশ সমালোচনায় এলেও যদি কাজের ক্ষেত্রে আমরা দেখে থাকি তো এনার ভাবমূর্তি অত্যন্ত স্বচ্ছ রয়েছে। এবং সেই অফিসার যখন বলেছেন যে কোনো রকম বাঁদরামি করা যাবে না, তার মানে সেটা কতটা কঠোরভাবে বলেছেন একবার ভাবুন। আর যেভাবে বলেছেন জ্বালাটি ঠিক যে জায়গায় যাওয়ার সেই জায়গায় লেগেছে এবং মমতা ব্যানার্জি ওপেন চ্যালেঞ্জ করছেন যে তোমরা ভুলে গেলেও, মানে মানুষকে বলছেন তোমরা ভুলে গেলেও, মানুষ ভুলবে না, এখানে দিদি নিজের কথা বলছেন যে তোমরা ভুলে গেলেও আমি কিন্তু ভুলবো না, বদলা আমি নেবই। বার্নলের কথা বলে কাকে বোঝাতে চাইছে? বলছে গরমে পুড়ে যাবে, যদি জ্বলে যায় বার্নল রেখে দাও, বোরোলিন রেখে দাও। অর্থাৎ সরাসরি ছ্যাঁকাটা কোন জায়গায় লেগেছে একবার ভাবুন, যে জায়গায় লাগার কথা সেই জায়গা থেকে প্রতিক্রিয়াও চলে এসেছে। তো এক ডিইওকে আপনারা দেখছেন কাজ করছেন, কি কাজ করছেন, যে আপনাদের স্বার্থে, মানুষের স্বার্থে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করাতে চাইছেন, বুথে যেন ঝামেলা না হয় সেই বিষয় নিয়ে দায়বদ্ধ। আর এক ডিইও কি করছেন, সঠিক ইনফরমেশন কমিশনকেই দিচ্ছেন না। সমস্যা তো এখানেই যে এক অফিসার কাজ করতে যায় আর এক অফিসার বিক্রি হয়ে যায়, এক অফিসার সঠিকভাবে নিজের স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখে তো আর এক অফিসার চটির তলায় চেটে চেটে একদম শুয়ে পড়ে যায়। প্রবলেম তো মানুষের এখানে হয়ে যায় এই 2 রকম অফিসারকে নিয়ে। বিষয়টা হচ্ছে যে 2021 সালের কোভিড এবং সেন্ট্রাল ফোর্স থাকার পরেও উত্তর হাওড়াতে এত অশান্তি হয়েছিল যে সেখানে দুষ্কৃতীদেরকে কন্ট্রোল করা যায়নি। অর্থাৎ সেই এরিয়াটা কতটা কঠিন একবার ভাবুন, অথচ সেখানে মাত্র হাওড়াতে 2টি এবং বালিতে 3টি বহুতলের নিচে বুথ দেওয়া হচ্ছে যাতে বহুতলের ভোটাররা নিচে নেমে বুথে ভোট দিতে পারে। অথচ খবর এটা রয়েছে যে সিপিএম বিজেপি প্রত্যেকেই মানে মিলিতভাবে, ভাবুন বিজেপি এবং সিপিএম মিলিতভাবে জানিয়েছিলেন হাওড়া জেলা শাসককে চিঠি দিয়ে যে বহুতলের নিচে বুথের দরকার রয়েছে, কারণ এখানকার দুষ্কৃতীদেরকে কন্ট্রোল করা যায় না এবং উত্তর হাওড়া চর্চায় রয়েছে। শুধুমাত্র 2021-এর ভায়োলেন্স আমি ইলেকশনের টাইমে বলছি না, পোস্টপোল ভায়োলেন্সও রয়েছে, সেখানে বেশ কিছু থ্রেটের গল্প সামনে আছে। যেমন আমি জানাই বহুতলের বাসিন্দাদেরকে ভয় দেখানো হতো তাদের বাড়ির সামনে বোম মেরে মেরে, যাতে এমন বোম চার্জ করা হবে যাতে ভয় তারা ভোট দিতে বেরোতেই না পারে, যার জন্য ভোট দিতে যেতেন না। আর বেশিরভাগ মানুষ এখানকার হচ্ছেন অবাঙালি সম্প্রদায়ের, মানে নন বেঙ্গলি লোকজন বাস করেন। প্রধান ফাটকের তালা মেরে দেওয়া হতো, লিফটে তার কেটে দেওয়া হতো, কথা না শুনলে জলের লাইন কেটে দেওয়া হতো। মানে এইগুলি হচ্ছে প্রবলেম আর এইগুলো হচ্ছে ভয় দেখানো। আর এই কাজগুলি যে তৃণমূল কংগ্রেসের দিক থেকে করা হয়ে থাকে সেটা আমরা প্রত্যেকেই মোটামুটি জানি যে তারা ভয় দেখিয়ে ভোট নিতে যায়। এবং এই উত্তর হাওড়ার বিষয়টা যেহেতু প্রত্যেকে জানে, তাহলে স্পর্শকাতর বুথ যেগুলি রয়েছে, অতি স্পর্শকাতর বুথ যেগুলি রয়েছে সেগুলোর বিষয় তো কমিশনকে জানাতে হবে। তো সেগুলি জানাবে কে, সেই তালিকাটি দেবে কে? যদি সে তালিকা নাকি দেওয়াই হয়নি সঠিকভাবে, তো সেই তালিকাটি দেবে কে? আমরা আপনারা তো দেবো না, দিতে তো হবে সেই জেলাতে যিনি রয়েছেন প্রধান, সে অর্থাৎ ডিইওকে দিতে হবে। জেলা শাসক যিনি রয়েছেন, যিনি এখন নির্বাচনী দায়িত্বে রয়েছেন, ওনাকে দিতে হবে। উনি তো জানবেন সঠিকভাবে, কমিশন তো ওপর থেকে জানতে পারবেন না। অথচ কি অবাক করা বিষয় যে 15 বছরে যদি আমরা দেখে থাকি তো উত্তর হাওড়াতে টোটাল 20 থেকে 25টি বহুতল রয়েছে। 20 থেকে 25টি বহুতল রয়েছে মাত্র 15 বছরে। বলছি আমি সিপিএম আমল তো ধরলামই না, সিপিএম আমলে ধরলে এর ডবল হয়। তারপরেও মাত্র 5টি বহুতলের নিচে বুথ কেন্দ্র হবে। মানে এখানে স্পষ্টভাবে যখন জানতে চাওয়া হয়েছে কেন, তো সেই নাকি বহুতলে 300-র বেশি নাকি ভোটার নেই।
300টি ভোটার নেই, সেই কারণে বাকি বুথগুলোতে বাকি বহুতলে বুথ কেন্দ্র করা যাবে না, আর এবং 5টি সিলেক্ট করা হয়েছে। তো এই বিষয়টা কতটা বড় গাফিলতি, কিভাবে এখানকার মানুষ আবার ভোট দেবে? কারণ তাদেরকে তো পুনরায় ভয় দেখানো হবে। সেমভাবে ফ্ল্যাট কমিটির একজন ব্যক্তি, আমি আর নাম উল্লেখ করলাম না, উনি অলরেডি জানিয়েছেন যে অতি স্পর্শকাতর বুথ কোনগুলি, কোথায় কোথায় অশান্তি হওয়ার রয়েছে, কোন কোন জায়গা আগে থেকে অশান্ত, মানে যাকে অতি স্পর্শকাতর কেন বলা হচ্ছে, কারণ সেখানে অশান্তি হয় বলেই। অথচ সেই সমস্ত বিষয় নিয়ে জেলা শাসকের খুব একটা ভূক্ষেপ নেই, খুব একটা দায়বদ্ধ নন, যার জন্য মাত্র পাঁচটি বহুতলের নিচে বুথ হবে এমনটাই জানানো হয়েছে। যদিও ইলেকশন এখনো স্টার্ট হয়নি, চাইলে কমিশন আরও বড় সিদ্ধান্ত নিতে পারেন। এই বিষয়টা নিয়ে অলরেডি চর্চা স্টার্ট হয়ে গেছে। আশা রাখছি কোনো বড়সড় পদক্ষেপ কমিশনের দিক থেকে নেওয়া হবে, কারণ ইন্টেনশন একটাই, সেটা হচ্ছে মানুষ যেন ভোট দিতে পারে। বাকি এই পুরো বিষয় নিয়ে আপনাদের কি মন্তব্য অতি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে। ইতিমধ্যে মার্কেটউলস অ্যাপটি 2 মিলিয়নের বেশি মানুষ ডাউনলোড করে ফেলেছে। লিঙ্ক আমি কমেন্টে এবং ডেসক্রিপশন বক্সে পিন করে দিয়েছি, সুতরাং ট্রেড করুন, নিজের দায়িত্বে করুন।